আজকে আমরা দ্রবণ অধ্যায়ের কলিগেটিভ ধর্ম নিয়ে আলোচনা করব। কলিগেটিভ এই কথাটি ল্যাটিন শব্দ কলিগেটাস, যার অর্থ সংবদ্ধ থেকে নেওয়া হয়েছে। কলিগেটিভ ধর্ম বলতে আমরা কি বুঝি? যে দ্রবণের যেসব ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, তাদের আমরা বলি সংখ্যাগত ধর্ম। দ্রবণের সংখ্যাগত ধর্ম চারটি: 1. বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, 2. স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3. হিমাঙ্কের অবনমন এবং 4. অভিস্রবণ চাপ। এই চারটি দ্রবণের সংখ্যাগত ধর্ম। এখানে মনে রাখবে যে একমাত্র লঘু দ্রবণেই এই ধর্মগুলি সংখ্যাগত ধর্মরূপে দেখা যায়। এরা নির্দিষ্ট কিছু সূত্র মেনে চলে। গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয়, যেহেতু আদর্শ দ্রবণের ন্যায় আচরণ করে না, তাই তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। এবার দেখি লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত সূত্রাবলী মানতে গেলে কি কি শর্ত মানতে হবে। 1. দ্রাবকে তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, অসংযোজিত হতে হবে, অনুদ্বায়ী ও কঠিন হতে পারে। অবিশ্লেষ্য মানে কি? যেগুলো তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে না। অসংযোজিত মানে কি? যেগুলো হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত হবে না বা অন্য কোনোভাবে যুক্ত হবে না। আর একটা কি, এই রকম দ্রাব থেকে উৎপন্ন দ্রবণকে শীতল করলে দ্রবণের হিমাঙ্কে শুধু দ্রাবকটি কঠিন আকারে বেরিয়ে আসবে। এবার আমরা এক এক করে সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। সূত্রটা কি? যে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। মনে রাখবে যে এখানে দেখো, এই ইকুয়েশনে P0 বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং P হলো দ্রবণের বাষ্পচাপ। তাহলে যেহেতু অবনমন হচ্ছে, সেই জন্য P0 মাইনাস P, তাহলে দ্রাবকের বাষ্পচাপ বেশি, দ্রবণের বাষ্পচাপ কম। আর আপেক্ষিক অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের রেসপেক্টে এটা করা হচ্ছে। তাহলে P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু X2, যেখানে X2 হচ্ছে মোল ভগ্নাংশ কার? দ্রাবের। এবার দেখো যে কোনো তরলের বাষ্পচাপ উষ্ণতার উপর কিন্তু নির্ভরশীল, কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। আর মোল ভগ্নাংশ কি? উষ্ণতা নিরপেক্ষ। তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। আরেকটা বলি যে ইহা কিন্তু একটি সংখ্যাগত ধর্ম, তাই না? তাহলে আমরা কিভাবে ভাববো এটা? যে যদি দুটি পৃথক পাত্রে একটি নির্দিষ্ট দ্রাবকের সমপরিমাণ নিয়ে দুটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন পদার্থ দিয়ে আমরা লঘু দ্রবণ তৈরি করলাম, দেখব যে দুটি ক্ষেত্রেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কিন্তু সমান। কারণ এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রাবের ওই মোল সংখ্যার উপরে নির্ভর করে, কোনোভাবে কিন্তু ওর প্রকৃতির উপর নির্ভর করবে না। সুতরাং বলা যেতে পারে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। এখন দেখো আমরা কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করব এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে কাজে লাগিয়ে। দেখো, প্রথমে আমি দেখিয়েছি দ্রাবের গাঢ়ত্ব যদি কম হয়, দেখো সূত্রটা P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু X2। X2 বার করার নিয়ম হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, অর্থাৎ দ্রাবক আর দ্রাব। মনে রাখবে এই চ্যাপ্টারে পুরো 2 দিয়ে আমরা দ্রাবক প্রকাশ করব আর 1 দিয়ে আমরা দ্রাবক প্রকাশ করব। তাহলে N2 বাই N1 প্লাস N2 মান বসাবে। যেহেতু দ্রাবকের গাঢ়ত্ব কম, N2 প্লাস N1 এর কে আমরা কীভাবে নেব? N2 প্লাস N1 ইকুইভ্যালেন্ট টু আমরা N1 নেব। দেন W2 বাই M2, আর N1 এর জায়গাতে W1 বাই M1 বসিয়ে তোমরা এখান থেকে কিন্তু M2টাকে ক্যালকুলেট করবে। এরপরে আমি এখানে দেখিয়েছি যে দ্রাবের গাঢ়ত্ব বেশি হলে কিভাবে তোমরা ক্যালকুলেট করবে। দেখো, আগের মতন একইভাবে P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2, ঠিক আছে? দেন পুরোটাকে উল্টে দেবে, দিয়ে তোমরা পাবে 1 প্লাস N1 বাই N2। দেন 1টাকে এদিকে নিয়ে এসে তোমরা N1 বাই N2 করে দেখো, যেভাবে আমি দেখিয়েছি এইভাবে তোমরা M2টাকে ক্যালকুলেট। তাহলে এই দুটো টাইপ অঙ্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার প্রমাণও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট কলিগেটিভ প্রপার্টির আমরা আলোচনা করব যে স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। প্রথমত জানি স্ফুটনাঙ্ক বলতে আমরা কি বুঝি? যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে, সেই উষ্ণতাকে বলে স্ফুটনাঙ্ক।
নির্দিষ্ট চাপে যে কোনো বিশুদ্ধ দ্রাবকের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক বর্তমান। ভালো করে এই জায়গাটা মনে রাখবে। প্রথম সূত্রে কি বলা হলো, যে কোনো দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কে যে উন্নয়ন হয় তা ওই দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। উন্নয়নকে আমি যদি ধরি যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টি বি, বি মিনস বয়লিং আর টি মিনস টেম্পারেচার, আর একই চাপে দ্রবণের যদি হয় টিবি ড্যাশ, তাহলে উন্নয়ন হবে কি টিবি ড্যাশ মাইনাস টিবি। উন্নয়নকে আমরা ধরতে পারি ডেল্টা টিবি। ডেল্টা টিবি কার সাথে সমানুপাতিক? মোলাল গারত্ব অর্থাৎ ছোট এম। কিভাবে ক্যালকুলেট করব জাস্ট একটু বাদে আমরা আলোচনা করব। আর দ্বিতীয় সূত্রে কি বলা হলো, যে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমসংখ্যক গ্রাম অণু পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। কীভাবে ভাববো? মনে করো একই পরিমাণ জল নিলাম দুটি পাত্রে, একটাতে 0.1 মোল গ্লুকোজ নিলাম আর একটাতে 0.1 মোল সুক্রোজ নিলাম। দেখব উভয় ক্ষেত্রেই দ্রবণের যে স্ফুটনাঙ্ক তা কিন্তু একই, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু সমানভাবেই বৃদ্ধি পেয়েছে। এই ব্যাখ্যাটা কিন্তু এই সূত্রের সাথে তোমরা লিখবে। এবার তোমরা লক্ষ্য করো যে স্ফুটনাঙ্কের উন্নয়নকে কাজে লাগিয়ে আমরা কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করলাম। এর আগে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে কাজে লাগিয়ে কিভাবে নির্ণয় করেছি দেখেছি, যে ডেল্টা টিবি ভ্যারিজাস এম ছিল, আমি একটু আগেই বললাম। দেন ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। কেবি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটাকে কি বলে আমি একটু বাদে বলছি। আমি এম এর মানটা বসাবো এখানে। এম এর মানটা কিভাবে বসাবো আমরা জানি, W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, দিস ইজ দ্য ভ্যালু অফ মোলালিটি। কীভাবে বার করব সেটা আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত গ্রাম অণু সংখ্যা কত হবে? N2। N2 মানে কি W2 বাই M2। একে কত? 1000-এ কত? দিস ইজ ইয়োর মোলাল গারত্ব। ওকে, দেন তোমরা এখানে ভ্যালুটা পুট করবে এবং ফাইনালি আমরা M2 এখান থেকে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো। একটু আগেই যেটা বললাম যে সমানুপাতিক ধ্রুবক অর্থাৎ কেবি হলো স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, যাকে আমরা বলছি ইবিউলিওস্কোপিক ধ্রুবক, যার একক কেলভিন কেজি পার মোল অর কেলভিন পার মোলালিটি। এখন পরীক্ষাতে খুব একটা প্রশ্ন দেয় যে জলের কেবি 0.515 কেলভিন কেজি পার মোল বলতে কি বোঝো? যে 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের 1 মোল পরিমাণ দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণে স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয় 0.515 কেলভিন। এটাই মানে। বিগত পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে, আমি দেখেছি যে 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবি এর মান 1000 গ্রাম দ্রাবক অপেক্ষা 10 গুণ বেশি। যে 100 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত করি তাহলে দ্রবণের মোলাল গারত্ব হবে 1 ইন্টু 1000 বাই 100 ইজ ইকুয়াল টু 10। অর্থাৎ 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে মোলাল গারত্ব 1000 গ্রাম অপেক্ষা 10 গুণ বেশি। যেহেতু দ্রবণের স্ফুটনাঙ্ক একটি সংখ্যাগত ধর্ম, তাই 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে কেবি এর মান 1000 অপেক্ষা 10 গুণ বেশি হবে। দেখতেই পাচ্ছ যে 1000 গ্রাম জলের কেবি যা হবে 100 গ্রাম জলের কেবি হবে তার 10 গুণ। এখানে আমরা একটা অঙ্ক দেখি যে 1.3 গ্রাম ইউরিয়া আণবিক ভর দিয়ে দিয়েছে, তোমরা নিজেও বার করে নিতে পারো। NH2CO NH2 ইউরিয়ার সংকেত 50 গ্রাম জলে দ্রবীভূত করলে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে? তোমরা ডিরেক্ট চলে যাবে যে 0.3 গ্রাম ইউরিয়া ইজ ইকুয়াল টু 0.3/60 এত মোল। দেন তুমি মোলারিটি ক্যালকুলেট করবে। মোলালিটি তুমি বা মোলাল গারত্ব ক্যালকুলেট করে তোমরা ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম এই সমীকরণে বসিয়ে দেখবে ডেল্টা টিবি পাচ্ছ 0.052 কেলভিন। এইবার যেহেতু কেলভিন ইউনিটে ক্যালকুলেট করেছো, তোমরা কিন্তু যখন দ্রবণের স্ফুটনাঙ্ককে দেখবে, দেখো দ্রবণের স্ফুটনাঙ্ক কত, অ্যাকচুয়ালি জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত? 373 কেলভিন। ক্লিয়ার? তাহলে 373 কেলভিন থেকে উন্নয়ন হলো কত? 0.052। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত আছে? 373.0.052 কেলভিন অর 100.052 ডিগ্রি সি। এবার আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো সূত্রগুলো আগেরটার মতন একদম সেম, তোমরা আগের বারের মতনই লিখবে, শুধু আগের বার উন্নয়ন লিখেছিলে, এবার লিখবে অবনমন। এবং ইকুয়েশনটা অবশ্যই লিখবে ডেল্টা টিএফ
ভ্যারিজাস এম অর ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। মনে রাখবে এখানে কেএফটা হচ্ছে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, যাকে বলে ক্রায়োস্কোপিক ধ্রুবক। ওকে, এবং অবশ্যই দ্বিতীয় সূত্রটাও একই রকমের, যেভাবে আগেরবার বললে একই রকমভাবে বলবে, শুধু উন্নয়নের জায়গায় এখানে লিখবে কি অবনমন। এখানে একটা প্রশ্ন পরীক্ষাতে দেয় যে জলের কেএফ 1.86 এর অর্থ কী? যে আগেরবার যেভাবে তুমি কেবি সলভ করেছিলে এখানেও উত্তরটা একই রকম হবে। কি লিখবে? যে 100 গ্রাম বিশুদ্ধ জলে যদি ওই অনুদ্বায়ী অসংযোজিত অবিশ্লেষ্য কঠিন দ্রাবের 1 গ্রাম অনুপরিমাণ দ্রবীভূত করি, তাহলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন কত হবে? 1.86 কেলভিন। এরপরে আমরা অভিস্রবণ চাপ নিয়ে আলোচনা করি। তার আগে জানি অভিস্রবণ বলতে কি বুঝি, যে দ্রাব এবং দ্রাবক থেকে তৈরি হওয়া অসমান গাঢ়ত্ব বিশিষ্ট দুটি দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে নিম্নতর গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চতর গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের যে স্বতঃস্ফূর্ত প্রবাহ তাকে আমরা বলছি অভিস্রবণ। এবার আমরা জানি অভিস্রবণের অ্যাকচুয়াল কারণটা কী। দেখো, পদার্থ উচ্চ রাসায়নিক পোটেনশিয়াল যুক্ত অঞ্চল থেকে নিম্ন রাসায়নিক পোটেনশিয়াল যুক্ত অঞ্চলে প্রবাহিত হয়, এটা আমরা জানি। নিম্ন গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের রাসায়নিক বিভব কেমিক্যাল পোটেনশিয়াল উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দ্রাবকের রাসায়নিক বিভব অপেক্ষা বেশি। তাই নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবক স্বতঃস্ফূর্তভাবে উচ্চ গাঢ়ত্বের দ্রবণে প্রবাহিত হয়। ক্লিয়ার? এই অভিস্রবণ চাপ সম্পর্কে ভ্যান ট্রপ 3টি সূত্র দেন। প্রথম সূত্র কি বললেন? যে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ কি দিয়ে প্রকাশ করলেন? পাই, ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক, অর্থাৎ পাই ভ্যারিজেস সি যখন টি স্থির। আবার দ্বিতীয় সূত্রে কি বললেন? যে স্থির উষ্ণতায় ওই তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ পাই ভ্যারিজেস টি যখন সি স্থির। অ্যান্ড ফাইনালি তৃতীয় সূত্রে কি বললেন? যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে অভিস্রবণ চাপ একই হবে। যেমন দুটি পৃথক পাত্রের প্রতিটিতে যদি আমি 1000 সেন্টিমিটার কিউব জল নিই এবং একটিতে ইউরিয়া এবং অপরটিতে চিনি দ্রবীভূত করি, তাহলে দেখা যাবে উভয় ক্ষেত্রেই দ্রবণের অভিস্রবণ চাপ কিন্তু সমান। এরপর আমরা ভ্যান ট্রপের অভিস্রবণ চাপ সমীকরণটা প্রতিষ্ঠা করব। প্রথমত তিনি বললেন ফার্স্ট লতে পাই ভ্যারিজাস সি, সেকেন্ড লতে বললেন পাই ভ্যারিজাস টি। দুটোর ক্ষেত্রেই কোনটা কনস্ট্যান্ট অবশ্যই ব্র্যাকেটে উল্লেখ করবে। আর এই দুটোকে যদি আমি সংযুক্ত করি তাহলে পাবো পাই ভ্যারিজাস সিটি, অর পাই ইজ ইকুয়াল টু কে সিটি। দেখা গেছে কে এর মানটা আর এর মানের সাথে সমান, অর্থাৎ পাই সমান সিআরটি। এই একটু আগে যে সমীকরণটা আমরা করলাম পাই সমান কে সিটি অর পাই সমান সিআরটি, দেখা গেল যে বিভিন্ন মোলার গাঢ়ত্বে বিভিন্ন দ্রবণের বিভিন্ন অভিস্রবণ চাপ পরিমাপ করে ভ্যান ট্রপের সমীকরণে যদি আমরা বসাই তাহলে কে এর মান পাওয়া যাবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার ডিগ্রি পার মোল, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু আর। সুতরাং ওই সমীকরণে আমরা কে এর স্থলে আর বসিয়ে ফাইনাল যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে পাই ইজ ইকুয়াল টু সিআরটি। এবার অভিস্রবণ চাপকে রেসপেক্ট করে কিভাবে আমরা আণবিক গুরুত্ব বার করব সেটাও খুব সোজা একটা প্রসিডিওর। দেখো একদম সিম্পলি পাই সমান সিআরটি, সি মানে মোলার কনসেন্ট্রেশন, বার করা ভেরি ইজি, W/m ইন্টু ভি, পাই ইজ ইকুয়াল টু বসাবে, এম ক্যালকুলেট করবে, একদম সোজা। এটা অঙ্ক আসে পরীক্ষাতে এখান থেকে।